আচ্ছা শোনো, সিলেবাস যদি না দেওয়া হয় তোমাদের স্যারের কাছে বললেই স্যাররা দিবেন আমি জানি, কিন্তু চাও না অথবা দেও না এটা একটা ব্যর্থ। আমার যখন প্রয়োজন পড়ে আমি অফিসে বলি না, আমি ওয়েবসাইট থেকেই নেই, কিন্তু বিশ্বাস করো ওইখানে আছে অথবা ল্যাপটপে স্যার আছে সব ওইখান থেকে। সাবজেক্টের কি সিলেবাস আছে? হ্যাঁ স্যার সব সাবজেক্টের কি সিলেবাস আছে ওইখানে? সব আছে, ভার্সিটির সমস্ত কোর্স কারিকুলাম আছে, সকল ফ্যাকাল্টি সব লেভেলের সিলেবাস ডিটেইলস আছে এখানে। ঠিক আছে আমি যে স্যার, তাহলে গতকালকে ঠিক আগের আছে, দিন ওখান থেকে একটা সিলেবাস ঠিক করতে যে ওইখানে আমি অনেক কিছু সবকিছুই দেখলাম আছে। এনিওয়ে যদি আবার অফ করে দেয় আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি যে এই চ্যাপ্টারের যে নোটশিটটা তার সাথে সিলেবাসটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা সিলেবাসটা আমি একটু শো জি করি স্যার। তোমাদের এখন, তোমরা দেখো স্ক্রিন শেয়ারিং এ দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। দেখা যায় না? দেখো তো এই যে সিলেবাস কি দেখা যাচ্ছে এমএস নো ওয়ার্ডে? স্যার। না স্যার, না সিলেবাস স্যার, দেখা যায় স্যার। না? সিট প্রোডাকশন নো দেখা স্যার। যাচ্ছে। এমন হয় না? কেউ মনে ক্লাসে ঢুকছে নাকি? হ্যালো, টাইটেল আছে এগুলো তো জানো নাকি? কোর্স কোড, কোর্স টাইটেল কিভাবে আসছে জানো তো নাকি? আচ্ছা, 1 2 এগ্রন হচ্ছে ডিপার্টমেন্টের নাম, এগ্রন 1 2 হচ্ছে তোমাদের লেভেল এন্ড সেমিস্টার, ও 0 1 হচ্ছে এই সেমিস্টার 0 1, আর প্র্যাকটিক্যালটা হচ্ছে 0 2 1 2 0 2। সিট সায়েন্স এন্ড টেকনোলজি, এটা রিলেশন রেশনাল হচ্ছে কেন এই কোর্সটা তোমরা শেষ করলে কি কি জানতে পারবা, এই যে দেখো কোর্স লার্নিং আউটকামস, অথবা রেশনালটা দেখো সিট কোয়ালিটি প্রি রিকুইজিট ফর সাকসেস ক্রপ প্রোডাকশন, এগুলো আসলে পড়ানোর কথা অন্য যাদের পড়ানোর কথা, আমি আর পড়াচ্ছি না। সিলেবাসটা দেখো, কোর্স কন্টেন্টটা দেখো, এই এতদিন মনে হয় স্যাররা ইন্ট্রোডাকশন টু সিড, সিড কোয়ালিটি, তারপরে সিড সার্মিনেশন বিহার, তারপরে সিড ডরমেন্সি, সিড রেট, সিড প্রোডাকশন, আমি পড়াবো এইটা সিড প্রোডাকশন চ্যাপ্টারটা। হ্যাঁ, আর অন্যান্য চ্যাপ্টার গুলো অন্যান্য স্যাররা পড়াবেন। তো এখানে সিড প্রোডাকশন দেখো, বেসিক প্রিন্সিপালস, মেথড, হারভেস্টিং, প্রসেসিং, গ্রেডিং, তারপরে প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রোডাকশন এন্ড সাপ্লাই অফ সিড ইন বাংলাদেশ, এই টপিকগুলো আমি তোমাদের 2টা ক্লাসে শেষ করে দিব, ঠিক আছে? তো নর্মালি ডান দিকে দেখো ক্লাসের নাম্বার লেখা আছে, নাম্বার অফ লেকচার কয়টা লাগবে, আমরা এখানে ম্যাক্সিমাম 4টা দিছি, বা ম্যাক্সিমাম, এগুলো সব ম্যাক্সিমাম, কমও করা যায় যদি ইনকেস বেশি লাগে তাহলে এক্সট্রা এখানে লেখা আছে যে রিভিউ ক্লাস আরো লাগবে 2টা যদি এক্সট্রা বা কম বেশি লাগে। তো আমাদের পরবর্তী একজন শিক্ষক আসবে নেক্সট উইকে, আমি এটা 2 ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ, না হলে হয়তো বা ক্লাস বাড়াবো, ডোন্ট ওয়ারি। তো তাহলে হচ্ছে এই যে সিট প্রোডাকশন, তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা, এইটা এই আমরা আপডেট করছি, এইটা গত বছর প্রথম ছিল সিড ক্রপ কাল্টিভেশন, এই চ্যাপ্টারটার নাম ছিল সিড ক্রপ কাল্টিভেশন। বেসিক খুব বেশি পার্থক্য হয় না, এখানে শুধু নতুন একটা টপিক অ্যাড করেছি, সেটা হলো যে বর্তমান বাংলাদেশে সিটের কি কত পরিমাণ বা কি ধরনের প্রোডাকশন আসে এবং কি পরিমাণ সাপ্লাই আসে আমাদের বাংলাদেশ, মানে সিট মার্কেটটা, মূলত মার্কেটটাকে আমরা এখানে হাইলাইটস করছি, নতুন টপিকস। আর টাইটেলটা চেঞ্জ করছি, সিড ক্রপ কাল্টিভেশন থেকে সিড প্রোডাকশন দিছি। এখন এই জিনিসটা তোমাদের আমি 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 তোমাদেরকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে ক্লাসের মধ্যে একটু মনোযোগ দিবা, এখানে শেষ পড়া, আমি এভাবেই ক্লাসে পড়াতাম। তো তোমরা জানি না আমাদের সৌভাগ্য হবে কিনা সরাসরি ক্লাস নেওয়া হবে নেক্সট মান্থ অথবা তারপরের মান্থে। এই আচ্ছা আমি কেটে দিচ্ছি, দাঁড়াও ইয়েটা নিয়ে আসি, স্টপ হিয়ার। এখন স্ক্রিন শেয়ারিং পাওয়ার পয়েন্টে চলে গেলাম। তোমরা চেষ্টা করবা ক্লাসে পড়াটা বুঝে এবং শেষ করে ফেলতে, আর পড়া দরকার নেই পরীক্ষার আগে। দেখো সিড প্রোডাকশন, এটা আমি কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা মিউট করে দাও, ফারিনা। তো এখন শোনো, যেটা হলো যে সিড প্রোডাকশন কি বোঝাতে চাচ্ছ আমাকে, আমরা কিন্তু ধরো ধানের কথাই বলি,
ধানটা কেন প্রোডাকশন করি, কেন আমরা এটা যাই, অবশ্যই ধান থেকে আমরা চাল বা রাইস বা ভাত খাই, মানুষজন এটার জন্য করে। কিন্তু ধরো আমি নেক্সট ইয়ার বা তারপরের বছর আবার আমি ধান বপন করব বা রোপণ করব, ধান চাষ করব। এখন আমার তার জন্য কি প্রয়োজন, ওই ধান এই বছর যেটা আমি করব, পরের বছর ধান লাগানোর জন্য কিন্তু আমাকে আবার ধান লাগবে। আমরা বাজারে বীজ পাই না, বীজ কিনতে পাই না, মনে করো যে বীজ কিনে আমরা পরবর্তী ধান বা ফলাই যে কোনো ধরনের ফসলের জন্য ধানের বা গমের বা মেইজের আমাদের বীজ লাগবে। মূলত ফার্মে অনেক ধরনের যে আছে, ধরো বিভিন্ন যে সিড কোম্পানি আছে, তারা কিন্তু সিড প্রডিউস করে বিক্রি করে মার্কেটে, যে এই তাদের সিড মার্কেটে আবার ফলন করতে গেলে ওদের সিড গুলোতে ভালো ফলন আসে। তার মানে কি, দেখো আমি কিন্তু এই যে চাপটাটা যে পড়াবো সেখানে কিন্তু তোমাদের খাওয়ার জন্য না, মানে যে ধানটা বা ফলনটা আমি ফসলটা ফলাবো বা পড়াবো, সেটা কিন্তু খাওয়ার জন্য না। আমি এই সিডটা আমি কিভাবে প্রডিউস করলে পরবর্তী ইয়ারে এই সিডটা বিক্রি করব বা সিডটা প্লান্টিং ম্যাটেরিয়ালস হিসেবে করব, আমি ব্যবহার করব। দেখো, প্রোডাকশন অফ সিড অ্যাজ প্লান্টিং ম্যাটেরিয়ালস মানে আমি পরবর্তী ইয়ারে প্লান্টিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করব, নট ফর ইটিং পারপাস। ক্লিয়ারলি তোমরা ক্লিয়ার, বিষয়টা এখন ক্লিয়ার তো? সিড প্রোডাকশন মানে কি, এই উত্তর দিও মাঝে মাঝে। Yes, sir. জি স্যার। মানে আমি সিড Production of হিসাবে seed as পরবর্তী ইয়ারে আমি planting এই method. আমার ফলনটাকে বা ফসলটাকে আমি সিড হিসেবে ব্যবহার করব। আমি পরবর্তীটা আমি খাবো না, বাজার বিক্রি করবো না, হ্যাঁ সিড হিসেবে বিক্রি করবো, বাট নট ফর ফিডিং বা ইটিং পারপাস। তার মানে প্লান্টিং ম্যাটেরিয়ালস, প্রোডাকশন অফ প্লান্টিং, তার মানে কি, শোনো একটা জিনিস হচ্ছে, আমি ফার্মাররা মূলত কি করে, জমি চাষ করে ফলন ফলায়, বাড়িতে নেয়, জমায়, প্রতি বছর খায়, মানে বছরের বছর খেয়ে যায়, মানে শেষ হয়ে গেলে আবার ফলায়, প্রতি বছরের ফলে প্রতি বছর শেষ হয়ে যায়। এখানে যে টেকনিক্স বা যে মেথডস আমরা ব্যবহার করব, তোমাদের কি মনে হয় যে আমি যেই ফলনটা ফলবো সেটা যদি আমি বিক্রি করার উদ্দেশ্যে, মানে সিড হিসাবে, যে পরবর্তী বছরে একজন ফার্মার এই সিডটা কিনে নিয়ে সে ধান চাষ করবে বা অন্যান্য ফসল চাষ করবে, তাহলে একটা হচ্ছে খাওয়ার পারপাসে ধান লাগাবো, একটা হচ্ছে বিক্রি করার পারপাসে, মানে সিডের প্লান্টিং ম্যাটেরিয়ালস হিসাবে ফর নেক্সট ইয়ার। তাহলে কি দুইটার কি মেথডস কি টেকনিক্স বা একই হবে? অবশ্যই তোমার করতে হবে যে দুইটার মেথড আলাদা হবে, এবং যেটা আমি পরবর্তী বছরে সিড হিসাবে ব্যবহার করব তার জন্য কিন্তু আমাকে খুব খুব মানে কি বলবো, এটা এখানে প্রিসাইসলি আমাকে মনিটর করতে হবে যে এটার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের রোগ জীবাণু বা অন্যান্য কোনো ডিগ্রেডেশন না হয়। কারণ এটা হলেই তো তুমি পরবর্তী বছর কিন্তু এটা সিড হিসেবে ব্যবহার করতে পারবা না, তখন কিন্তু করলে তোমার ফলন আসবেই না, অনেক কম আসবে। এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা দেখো, দুইটা প্রিন্সিপালস আমরা ফলো করি, জেনেটিক এন্ড অ্যাগ্রোনমিক। জেনেটিক এন্ড অ্যাগ্রোনমিক, অ্যাগ্রোনমিক হচ্ছে যে আমরা মাঠে আমরা যে সমস্ত বিষয় বা ফলো করি বা মাঠ থেকে পরবর্তী, আর জেনেটিক বিষয় কিছু আছে যেটা অবশ্যই সিড ক্রপ প্রোডাকশন বা সিডের কোয়ালিটি মেনটেন করে। আমি দ্রুত বলে যাব, তোমরা একটু শুনবা। প্রোডাকশন সিস্টেমটা হচ্ছে এইটা, আমি লাইন বাই লাইন বলবো না, আমি তোমাদের বুঝাবো। এটা এখানে লেখা আছে, দেখো প্রোডাকশন হচ্ছে সিস্টেম হচ্ছে, ধরো আমি একটা সিড, আচ্ছা সেম ভ্যারাইটি অফ সিড বলছি এখানে, যদি ধরো সেম ভ্যারাইটি সিড যদি আমি বছরের পর বছর আমি সিড হিসেবে ব্যবহার করি, কিন্তু ব্যবহারটা যদি এরকম হয় যে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ড, তারপরে ওই জমির ওই ল্যান্ডের যদি ফার্টিলিটি স্ট্যাটাস ডিফারেন্ট হয়, ইভেন ওই ক্লাইমেটিক কন্ডিশনও যদি ডিফারেন্ট হয়, তাহলে বিভিন্ন কন্ডিশনে তুমি একই ভ্যারাইটি সিড ওইখানে প্লান্ট করছো বা ইউজ করছো, কিন্তু যদি তোমার কন্ডিশন গুলো ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু ওই সেম ভ্যারাইটি বলছি, সেম ক্যারেক্টার, এটা কিন্তু ডিফারেন্ট হবে। মানে সিস্টেমটা, যেই প্রোডাকশন সিস্টেমে তুমি সিডটা ইউজ করতে যাচ্ছ সেইটা যদি ডিফারেন্ট হয়, তুমি যতই সেম ভ্যারাইটি দাও সেটা ডিফারেন্ট আসবে। যেমন উদাহরণ বলি, তোমরা BR-14 বা গাজী ধান নাম শুনছো, গাজী ধান তো দেখছো অনেকে, নাকি শুনছো? দু একজন বলো যে জানো কিনা গাজী ধান, দেখছো কিনা? গাজী ধান হচ্ছে এরকম, এই যে আউন থাকে, এইরকম যে শুং থাকে, শুং, গাজী ধানের যে উপরে যে সিট কভারটা থাকে, সিট কোটটা উপরে একটা শুং থাকে এরকম। তো এখন এটা একটা জেনেটিক ক্রাইটেরিয়া, বলছি যে এটা একটা জেনেটিক ক্রাইটেরিয়া। কিন্তু যদি এখনকার দিনে গাজী ধান চাষ করতে যে উইদাউট আউন, মানে এই শুং ছাড়া বা শিং ছাড়া এই গাজী ধান পাওয়া যাচ্ছে,
কারণ হচ্ছে এই গাজী ধানটা যখন ফার্মাররা তাদের বিভিন্ন এরিয়াতে চাষ করে, ধরো একজনে রংপুরে, একজনে দিনাজপুরে, একজনে উত্তরবঙ্গে, একজনে দক্ষিণবঙ্গে যখন করে, অবশ্যই প্রোডাকশন সিস্টেম বা কন্ডিশনসটা এক না। এখন এই এক নার জন্যই এই যে শুংটা বা আউনটা যেটা হয় এটা হচ্ছে জেনেটিক ক্রাইটেরিয়া, কিন্তু এই ডিফারেন্ট প্রোডাকশন কন্ডিশনের জন্য এই আউনটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। তার মানে কি, টু কিপ দ্য জেনেটিক পিউরিটি, তোমার একটা সিডের জেনেটিক পিউরিটি মেনটেন্স করতে যে অবশ্যই প্রোডাকশন সিস্টেম যেটা আমরা ব্যবহার করব, যেমন এনভায়রনমেন্ট, সয়েল, ফার্টিলিটি স্ট্যাটাস, অবশ্যই এটা মেনটেন করতে হবে। এই ক্লিয়ার বিষয়টা, প্রোডাকশন সিস্টেম? স্যার ওইটা স্যার আরেকবার বলেন তো, ওইটা স্যার যে বললো সুঙের ওটা, ওটা কি স্যার মানে কি এখন স্যার কি মানে বাদ দেওয়া হয়েছে না স্যার? ওটা সহ এখন মানে জেনেটিক পিউরিটিটা বা মিউটেশন করা হয়েছে, যেটা এখন সব এরিয়াতেই মানে না না না, সেম ভাবে যাচ্ছে। শুনটা থাকবে, এটা হচ্ছে এটা তাদের নরমাল ক্রাইটেরিয়া, এটা থাকবে, এটা জেনেটিক ক্রাইটেরিয়া, এটা থাকবে। কিন্তু ইদানিং বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন রিজিয়নে এই ধানটা চাষ করার পর দেখা যাচ্ছে শুংটা থাকে না। অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। এখন তারা গবেষণা করে দেখছে যে থাকে না কেন, তখন দেখে যে জেনেটিক ক্রাইটেরিয়া ইজ ওকে, এটা আছে, যে সিডটা তারা ব্যবহার করে সেখানে এই ক্রাইটেরিয়া সহই সিডটা ইউজ করে। কিন্তু ওই যে প্রোডাকশন যে সিস্টেমটা আছে, যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট স্ট্যাটাস, সয়েল ফার্টিলিটি স্ট্যাটাস, এগুলো ডিফারেন্ট হয়। আর এগুলো ডিফারেন্ট হলে কিন্তু তখন জেনেটিক ভেরিয়েশনটা আসে, জেনেটিক ভেরিয়েশনটা চলে আসে। এই জন্য বলছে তুমি যদি সিডের কোয়ালিটি মেনটেন করতে চাও বা পিউরিটি মেনটেন করতে চাও, অবশ্যই প্রোডাকশন সিস্টেমের সাথে ও জেনেটিক্যাল সিস্টেমগুলোর সাথে তোমার প্রোডাকশন সিস্টেম গুলো মেনটেন করতে হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝছি স্যার। ভেরি ইজি, ভেরি ইজি। হ্যাঁ, তারপর থাকো মিউটেশন। নর্মালি মিউটেশন মানে কি, পরিবর্তন। এগুলো হচ্ছে জেনেটিক্যাল বা অনেক ধরনের এগুলো তো তোমাদের ডিটেলস জানা দরকার নেই, শুধু জেনে রাখো যে মিউটেশন অনেক সময় ভালো হয়। নর্মালি মিউটেশন গুলো করা হয় ভালোর জন্য। ক্লিয়ার? মিউটেশন গুলো করা হয় ভালোর জন্য, কিন্তু অনেক সময় মিউটেশন হয় মানে পরিবর্তন হয়, মানে মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন, এগুলো হয় হচ্ছে যদি কন্ট্রোল কন্ডিশনটা মেনটেন না করা হয়। এই জন্যই অনেক সময় বলে যে সামটাইমস মিউটেশন ইজ সিন, দেখা হয় হচ্ছে এ গ্রেট কজ অফ ডিগ্রেডেশন। অনেক সময় সিটের কোয়ালিটি ডিগ্রেড করার জন্য মিউটেশন দায়ী করা হয়। যদি তুমি যে জেনেটিক্যাল বা অন্যান্য জিনিসগুলো অ্যাপ্লাই করো, তখন যদি তোমার কন্ডিশনগুলো কন্ট্রোল না করা যায়, তখন এই সমস্যা হয়। তারপরে হচ্ছে সোর্সেস অফ সিড। এখন তোমরা একটা জিনিস দেখবা, আমি যদি 10 বছর আগের সিড ব্যবহার করি ধান লাগাতে, এটা থেকে ফলন বেশি আসবে, নাকি ধরো লাস্ট ইয়ার যে সিডটা ছিল বা 1 বছর আগে যে সিডটা ছিল সেটা ব্যবহার করলে ফলন বেশি আসবে? তোমরা এই বলো তো এক একজন। বছর আগেরটা। হ্যাঁ, এটাই বলছে। এক বছর আগেরটা স্যার। হ্যাঁ, বলছে দ্য অরিজিন ইজ অফ টিভিন, জানতে হবে অরিজিন কোথা থেকে আসছে। দ্য নাম্বার অফ ইয়ার্স অথবা জেনারেশন শেল বি লিমিটেড, বলছে যত কম করা যায় লিমিটেড করতে হবে বাই অরিজিনেটিং ব্রিডার, যে ব্রিডার থেকে এটা প্রথম উৎপন্ন হচ্ছে তা থেকে জেনারেশন যত কম হবে তত ভালো, সোর্সেস অফ সিডটা। তাহলে তোমার ওই সিডটা ব্যবহার করবা। তারপর হচ্ছে পলিনেশন। দেখো পলিনেশন এটা নর্মাল জিনিস, তোমরা জানো, পরাগায়ন। বলছে যে পলিনেশন উইথ আনওয়ান্টেড ভ্যারাইটি, যেগুলো আমাদের প্রয়োজন নাই ভ্যারাইটি, অথবা ডিজিজ ইনফেস্টেড প্ল্যান্ট মে ডিগ্রেড দ্য অ্যাট্রিবিউট অফ ক্রপ। যদি আমি পলিনেশনটা একটা আনওয়ান্টেড ভ্যারাইটি অথবা কি বলছি যে ইনফেস্টেড প্লান্ট, ডিজিজ ইনফেস্টেড প্লান্ট বা রোগাক্রান্ত প্লান্টের সাথে যদি পলিনেশন করা হয়, আলটিমেটলি একটা ক্রপ কিন্তু আসবে, আসবে না তা না, কিন্তু আসলে কি হবে, যে এটার কোয়ালিটি ভালো হবে না, এবং ওই ক্রপ থেকে যদি আমরা সিড কালেক্ট করি, ওই সিডটার কোয়ালিটিও আলটিমেটলি খারাপ হয়ে যাবে। তারপর দেখো টেকনোলজি অফ ব্রিডার। এখন যিনি মানে ব্রিডিং করবে বা যিনি সিডটা প্রডিউস করবে, উনি হচ্ছে ব্রিডার। বলছে যে অনেক সময় ব্রিডারের কেয়ারফুলনেস, লেক অফ কেয়ারফুলনেস, মানে এটা কি বলে, সচেতনতা বা মানে কেয়ারলেস ভাব নিয়ে যখন সে এটা টেকনোলজি ইউজ করবে, তখন ওইখানে প্রবলেম অ্যারাইজ হবে। কেমন উদাহরণস্বরূপ বলছে যে দেখো, নর্মালি যে সিডটা বাজারে রিলিজ হবে, এটা নর্মালি ডিজিজ রেজিস্ট্যান্স হয়। নর্মালি থিওরিটিক্যালি আমরা বলি যে মার্কেটে যে সিডটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্ট। একটা কোম্পানি থেকে যখন একটা সিড আসবে, তোমরা দেখো, যদি আমরা বলি এসিআই সিড বা আর কি লাল তীরের সিড মার্কেটে যখন বিক্রি হয়, আমরা ধরে নিই যে এটা থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে এটা হচ্ছে জেনেটিক্যালি ডিজিজ রেজিস্ট্যান্ট, এটা ধরে নেই। কিন্তু যিনি ওইটা তৈরির সময় যিনি দায়িত্বরত থাকবে, বাট দায়িত্বরত থাকবে মানে ব্রিডার, ওনার যদি লেক অফ অ্যাটেনশন থাকে, লেক অ্যাটেনশন অফ দ্য ব্রিডার,
এটা কি প্র্যাকটিক্যালি কি হবে, দ্য ভ্যারাইটি মে নট পজেস দিস ক্যারেক্টার, মানে বলছে যে যদি উনি কেয়ারলেস থাকে বা কি বলে কেয়ারলেস থাকে, তাহলে কি হবে, ওইটা ওই যে যেই আমরা ধরে নিছি যে এটা ডিজিজ রেজিস্ট্যান্স বা অন্যান্য কোয়ালিটি গুলো অপটিমাম লেভেলে থাকবে, সেটা থাকবে না। সো ব্রিডারের ইয়েটা নলেজটা ঠিক মতো থাকতে হবে। তারপর দেখো আইসোলেশন অফ সিড ক্রপ। আইসোলেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন দেখবা মাঠের মধ্যে কিন্তু আমরা যে রিসার্চ করি, অ্যাগ্রোনমি ফিল্ড বলো বা অন্যান্য যে রিসার্চ ডিপার্টমেন্ট গুলো আছে, রিসার্চ করেন, দেখবা একটা ক্রপের সাথে আরেকটা ক্রপ বা একই একই প্রজাতির ক্রপস এর মধ্যে কিন্তু যখন রিসার্চ করে একটা মিনিমাম ডিস্টেন্স থাকতে হয়। সেম ক্রপের মধ্যে ওগুলো একটা রিসার্চ ডিস্টেন্স থাকতে হয়। যেমন আমরা অ্যাগ্রোনমি ফিল্ডে প্লট টু প্লট ডিস্টেন্স রাখি হচ্ছে 0.5 মিটার। আবার আরেকটা রাখি ধরো রেপ্লিকেশন টু রেপ্লিকেশন যে ডিস্টেন্স থাকে সেটা হচ্ছে 1 মিটার। তাহলে ইউ হ্যাভ টু মেনটেন এ মিনিমাম আইসোলেশন ডিস্টেন্স। বলছে যে সিডস ফিল্ডস হ্যাভ টু বি আইসোলেটেড, ফিজিক্যালি আইসোলেটেড ফ্রম আদার ফিল্ডস। বলছে আদার ফিল্ডস যেটা আছে প্লান্টেড টু আদার ভ্যারাইটিস, অবশ্যই সেটা মেনটেন করতে হবে। আদার ভ্যারাইটি যদি থাকে মাঠের মধ্যে, একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কেন? টু প্রিভেন্ট আউট ক্রসিং অ্যান্ড মেকানিক্যাল মিক্সচার্স, যাতে ক্রস পলিনেশন না হয় বা অন্য ক্রপসের সাথে পলিনেশন না হয়। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যদি পাশাপাশি দুইটা ক্রপস আমরা প্লান্টিং করি বা জমিতে থাকে, যখন হারভেস্টিং করব তখন কিন্তু একটার সাথে আরেকটা যখন ছোটখাটো যখন হারভেস্টিং এর সময় কিন্তু কিছু গ্রেইন বা দানা বা ফসল কিন্তু পড়ে যায় মাটিতে বা মিক্স আম্মু করার না মামির ওই গোল জামাটা আছে না, এই ওটা না পড়তে বর্ণবাণী পারে না, ওটা আমি পড়ছি। সো তোমাকে অবশ্যই মিনিমাম আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হবে যাতে মিক্সারটা না হয়। ঠিক আছে? স্যার ক্রস পলিনেশনটা হলে স্যার এর পরিণতিটা কি হবে একটু ক্রস বলতেন পলিনেশন যদি। হলে যেটা হবে, একটু আগে বলছিলাম, যেটা হলো যে নর্মালি একটা ফসল তো তুমি পাবাই, পাবা না তা না, পাবা কিন্তু। ঠিক আছে? স্যার যেটা আসবে সেটা থেকে তোমার কিন্তু ওই যে ফলন ডিজার্ট পাবা না, বা কোয়ালিটি যদি সিড। পাও সেটা কিন্তু তোমার এক্সপেক্টেড লেভেলে আসবে না, খুবই বাজে আসবে। তোমরা অনেক সময় এই জিনিসটা পাপায়াতে ভেরি ইম্পর্টেন্ট। পেঁপে যারা জানো, পেঁপে গাছ, ওইখানে যদি পলিনেশনটা যদি ঠিক মতো না হয়, দেখবা খালি ফুলই আসে, গাছ ভরে ফুল আসবে, পেঁপে আর আসে না। দেখো তাদের জি বাসায় স্যার। পেঁপে আছে। ও এই এখানে পলিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট পাপায়া। কারণ আমাদের ক্ষেত্রে যেটা তুমি প্রশ্ন করছো, যদি পলিনেশন হবে ফলন আসবে, ফুল আসবে, ফলন আসবে, বাট ওই যে এক্সপেক্টেড লেভেলে আসবে না। এবং ওইটা থেকে যে সিড কালেক্ট করো সেটাও কিন্তু তোমার ওই যে অপটিমাম যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়া এটাও কিন্তু আসবে না। ঠিক আছে? আচ্ছা, জি স্যার বুঝতে তারপর পারছি। অ্যাগ্রোনমিক প্রিন্সিপাল গুলো দেখো। এখন জেনেটিক গুলো গেছে, এখন অ্যাগ্রোনমিক গুলো দেখো। আমি স্যার স্যার বলো। স্যার সোর্সেস অফ সিড ওই পয়েন্টটা আর একবার একটু বলে ভালো হতো। সোর্সেস অফ সিডটা হচ্ছে ধরো অরিজিন, মানে প্রথম যিনি, আমি এটা এইভাবে বলছিলাম যে ধরো আমি এই বছর ধান লাগাবো, এখন আমার কাছে যে সিডটা আছে সেটা 7 বছর আগের সিড, আর 7 বছর আগের সিড সেটা আমি লাগালাম। কিন্তু আমার পাশে আর একজন কৃষক গত বছর যে সিডটা প্রডিউস করছে, একজন ব্রিডার, সেটা লাগালো। And তোমার কাছে মনে হয় কোনটা, যে কোনটা থেকে ভালো ফলন আসবে, 7 বছর আগেরটা নাকি গত বছরে যেটা পাওয়া গেছে নতুন ব্রিডিং করছে সেটা? বলো তো। গত বছরেরটা। তাহলে এটাই বলছে যে সোর্স অফ সিড শুড বি নোন, মাস্ট বি নোন, কত বছর আগের। বলছে এখানে, বলছে যে সিড সোর্সেস অফ সিড বা জেনারেশন মাস্ট বি লিমিটেড, ইয়ার এবং জেনারেশন মাস্ট বি লিমিটেড। কারণ বলছে যতই বেশি জেনারেশন আসবে তত ফলন কম আসবে, যত কম আসবে এবং তার সাথে আরো কোয়ালিটিটা কম আসবে। এই জন্য বলছে জেনারেশন এন্ড এজ মাস্ট বি লিমিটেড, যত কম হওয়া যায় অরিজিন থেকে, মানে মানে অরিজিন যেটা অরিজিন ব্রিডার যিনি প্রথম করছে এখান থেকে যত কম জেনারেশন বা যত এইজ ইয়ার অফ এইজ যত কম হয় তত তোমার ভালো। ক্লিয়ার? জি স্যার স্যার। আচ্ছা বাট বলো। স্যার সোর্সের মধ্যে কি শুধু ইয়ারটা যুক্ত হবে না আরো অনেক কিছুই থাকতে না, পারে? ওইটা আমি সোর্স যেটা বলতেছো তুমি, এগুলো আমি যে এখন পড়াবো, অ্যাগ্রোনমিক যে ম্যানেজমেন্ট গুলো, ওই যে বা অন্যান্য যেটা স্টোর করলে যে পরিবেশ, এগুলো আমি তোমার পড়াবো। তবে যেহেতু জেনেটিক্স বলছি, জেনেটিক্যালের ক্ষেত্রে শুধু ইয়ার এবং জেনারেশনটা ইম্পর্টেন্ট, আর অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টে এগুলো আসবে। তুমি যেটা ইন্ডিকেট করতেছো সেটা আমি পড়াবো এখনই। অন্যান্য জিনিসগুলো সোর্সে ইউজ করতে হবে, মানে অ্যাটেনশন দিতে হবে। বলো আর কি বলতে চাচ্ছিলাম। স্যার স্যার আইসোলেশনের সময় বলা হলো যে দুইটা ভ্যারাইটি বা একই রকমের দুইটা ভ্যারাইটি পাশাপাশি ক্ষেত্রে 0.5 মিটার করে ডিস্টেন্স রাখা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ স্যার বাতাস বা পোকা বা এই কারণে তো ক্রস পলিনেশন ঘটতেই পারে। হ্যাঁ,
তখন সেম ভ্যারাইটির মধ্যে হলে সমস্যা নাই, অ্যাকচুয়ালি সেম ভ্যারাইটির মধ্যে মাঝখানে 0.5 মিটার রাখা হয় এটা অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট করার জন্য। তুমি যদি পুরো ফিল্ডে যদি একসাথে করে দাও তুমি ভিতরে ঢুকবে কিভাবে, তখন তো তোমার প্লান্টের সমস্যা হবে না। আমি বলছি যে মিনিমাম একটা ডিস্টেন্স রাখা হয়, সেটা হচ্ছে 0.5 সেম ভ্যারাইটির ক্ষেত্রে। সেটা করা হয় অ্যাগ্রোনমিক বিভিন্ন ম্যানেজমেন্ট করার জন্য। তুমি ফার্টিলাইজার দিতে দেবা, উইড করতে দেবা, ফার্মাররা লেবাররা মাঠে নামবে, কোন দিক দিয়ে নামবে বলো তো? জি স্যার। ওইটা। আর যেটা হচ্ছে ক্রস পলিনেশনের সময় একটা মিনিমাম ডিস্টেন্স রাখতে হয়, সেটা কিন্তু আমি পড়াবো না তোমাদের। ওইটা আরেকজন শিক্ষক পড়াবে যে ডিস্টেন্স কতটুকু থাকবে। এটা কিন্তু আরেকজন পড়ানোর কথা অলরেডি পড়াইছে স্যার, পড়াইছেন এটা স্যার। তোমরা জানো ভালোভাবেই যে কতটুকু ডিস্টেন্স রাখতে হয়। আর ক্রস পলিনেশনের জন্য এত রাখতে হয়, মিনিমাম রাইসের জন্য এত রাখতে হয়। তোমাদের পড়ানো হয়ে যাওয়ার কথা তো। এই সিলেবাস গুলো ধরো তোমাদের যে সিলেবাস আমাদের অ্যাগ্রোনমির, ধরো 1-1 একটা জিনিস পড়ছো, ইন্ট্রোডাক্টরি অ্যাগ্রোনমিক প্র্যাকটিসেস বা ইন্ট্রোডাক্টরি অ্যাগ্রোনমি, সেটাতে যে জিনিসগুলো পড়ানো হয়েছে সেকেন্ড ইয়ারে তোমার ওইটার একটা রেস থাকবে। মানে অন্য লেভেল 1 সেমিস্টার 2 তে 2-1 যাওয়ার একটা রেস থাকবে। মানে তুমি যদি প্রথমটা কম বুঝো দ্বিতীয়টা কিন্তু ধরতে পারবে না। এই যে একটু পরে আসবে আমি তোমাদের প্রশ্ন করবো যেগুলো বুঝো কিনা। দেখো, এগ্রোনমিক ম্যানেজমেন্টে প্রথমে যেটা হচ্ছে ল্যান্ড সিলেকশন, জমি সিলেকশন করতে হবে। এখন দেখো জমি সিলেকশনের বিষয়টা দেখো, এখানে বলছে মেসেজ আসছে, সিড শুড নট বি প্রডিউসড, করা যাবে না ওই জমিতে দ্যাট ওয়াজ প্লান্টেড টু অ্যানাদার ভ্যারাইটি ইন দ্য প্রিসিডিং সিজন। কেন বলছে বলো তো? প্রিসিডিং মানে পূর্বের সিজনে। ধরো আমি ধান লাগাবো এই জমিতে, আমার জমিতে ধান লাগাবো, কিন্তু এই জমিটাতেই সেম জমিতে গত সিজনে ছিল ভুট্টা, ধরো ভুট্টা ছিল, এটাতে লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? কারণ দিস প্রিভেন্টস ভ্যারাইটাল মিক্সচার। যদি এটা করো তাহলে মিক্সচার হবে, ভ্যারাইটাল মিক্সচার। তোমার কি ধারণা যে গত বছর যদি এখানে ভুট্টা করা হয় বা গম করা হয়, আমি এই বছর ধানের চাষ করতে যাব, তোমার কি মনে হয় না ওই জমিতে কিছু ভুট্টা বা গমের সিড আগে থেকে ছিল বা জার্মিনেট করতে পারে বা মিক্সচার হতে পারে? এগুলো এগুলো করা যাবে না। মানে একই একই থাকলে তো করা যাবে, আর অন্য ভ্যারাইটি থাকলে করা যাবে না। বলছে যে সিড শুড নট বি প্রডিউসড অন ল্যান্ড দ্যাট ওয়াজ প্লান্টেড টু অ্যানাদার ভ্যারাইটি ইন দ্য প্রিসিডিং সিজনস। দিস প্রিভেন্টস ভ্যারাইটাল মিক্সচার্স। এখন কি কি বিষয় তোমাকে ফিচার থাকলে জমি সিলেকশন করতে হবে? একটা হচ্ছে শুড বি, এগুলো নর্মাল কথা তোমরা জানো, ল্যান্ড শুড বি ফার্টাইল, উর্বর থাকতে হবে। উইড মানে আগাছা থেকে মুক্ত থাকতে হবে। তারপরে বলছে ওয়েল ড্রেন থাকতে হবে, মানে ড্রেনেজ ফেসিলিটিস ভালো থাকতে হবে। তারপরে বলছে যে জমিটা তুমি সিলেক্ট করবা সেটা যেন কাল্টিভারের জন্য ভালো হয়। এখন তুমি আমাকে বলো তো, তুমি যদি এখন বালুময় জমি যদি তুমি ধানের জন্য সিলেক্ট করো, এটা কি ঠিক হবে? বালু জমি যেটাতে একটু বালু থাকে চরাঞ্চলে, নাকি ধরো না স্যার। আমি বাঙ্গি চাষ করব বা আলু চাষ করব, সেটার জন্য ভালো জমি চাষ করবো, ভালো জমি সিলেক্ট করবো বলো তো? তাহলে ভালো হবে। আলু বাঙি এইটাই এগুলো মানে আমাকে বলছে স্ট্রাকচার অফ দ্য সয়েল ইজ টু বি সুইটেবল ফর কাল্টিভার। এমন বলছে যে ইট শুড বি ল্যান্ড শুড বি ফ্রি ফ্রম ডিজিজ ইনসেক্টস ইনফেস্টেড সয়েল। ক্লিয়ার? ল্যান্ড সিলেকশন। তারপর দেখো সিলেকশন অফ ভ্যারাইটি সিলেকশনের সময় কি কি বলছে দেখো। এটা এটা কেন প্রথম যে লাইন দুটা বলছে সেটা হচ্ছে যে তুমি যদি ভালো একটা ভ্যারাইটি সিলেক্ট করো তোমাকে ভালো ফসল দিবে, সাথে সাথে ভালো সিডও, কোয়ালিটি সিডও দিবে। কি কি পয়েন্টস তোমাকে কনসিডার করতে হবে ডিউরিং সিলেকশন অফ দ্য ভ্যারাইটি? বলছে যে ভ্যারাইটি ইজ টু বি সুইটেবল ফর দ্য ক্লাইমেট অফ কাল্টিভেটেড এরিয়া। এখন তুমি যদি কিভাবে বলি যে আচ্ছা বলো তো সরিষা কোন দিকে বেশি ভালো হয়? সরিষা কোথায় ভালো হয়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে ভালো হয়। এই বছর সিরাজগঞ্জে খুব ভালো হয়েছে, তাই না? সিরাজগঞ্জে সরিষা খুব বেশি হয়েছে এবার সিরাজগঞ্জে। তো এখন আমি যদি বলি যে গাজীপুরে তোমার সরিষা আমি চাষ করবো, এটা কি হবে? কিন্তু আমি যদি ধরো আবার একটা ফসলের কথা বলি, কাঁঠালের কথা বলি, কারণ কাঁঠাল কি আমার ইয়েতে হবে? ধরো আমি কাঁঠাল যদি আমি এমন কুষ্টিয়াতে করি, কি হবে নাকি গাজীপুরে ভালো হবে? এটা অবশ্যই মানে যেই রিজনে বা যেই ক্লাইমেটিক কন্ডিশন যেটা যেই এরিয়াতে, এটা আমরা কিন্তু এটা জানি যে বিগত 30 বছর যাবত ময়মনসিংহে সবচেয়ে বেশি কি হয়? ধান চাষ বেশি হয়, তাই না? তো এইগুলো আমরা জানি। তো এই বিষয়গুলো, যেমন আমি যদি বলি আমি টি চাষ করবো, এখন আমি টি চাষ করার জন্য সিলেট বাদ দিয়ে যদি আমি প্রথমে চিন্তা করি আমি ঢাকাতে চাষ করবো, এটা কি হবে? এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে বলছে ভ্যারাইটি শুড বি ইল্ড হাই ইল্ডিং, মানে অনেক মানে হাই ইল্ডিং যেগুলো অনেক ভালো ফসল ফলন দেয় এবং ডিজিজ রেজিস্ট্যান্স। এবং অবশ্যই তুমি যে কাজ করো সেটা হলো মার্কেট ডিমান্ড আছে কিনা। তুমি মার্কেট ডিমান্ড না থেকে হাজার হাজার ফলন করলে তোমার বিক্রি না হবে, তুমি কি টিকবা? তুমি পচে যাবা। ক্লিয়ার? আচ্ছা, তার একটা কোশ্চেন ছিল। বলো বলো বলো।
স্যার বলতেছি ওই যে আগের প্যারায় যেটা পড়লাম যে পূর্ববর্তী বছরে আমরা ভুট্টা চাষ করেছিলাম, এই বছরে যদি ধান চাষ করতে চাই তাহলে আমাদের পূর্বে কি পদক্ষেপ নিতে হবে? যদি করতেই হয় এটার জন্য আমি তোমাকে বলবো, একটু পরেই বলবো, আমি বলি কি করতে হয়। নর্মালি আমি একটু পরে এটা বলতাম তোমাদের, তোমরা আগে যেহেতু প্রশ্ন করছো আমি বলিনি, সেটা হলো যদি করতেই হয় সেক্ষেত্রে একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে জমিতে ইরিগেশন করতে হয়। নর্মালি যেই টাইমে ধরো জমি প্রিপারেশন করার সময় আমরা পানি দেই, ইরিগেশন দিয়ে পরে জমি মাটিটা একটু নরম করে পরে জমি হাল চাষ করি না, পাওয়ার টিলার বা ইয়ে করি, তাই তো? কিন্তু স্যার এটা আরো আগে দিতে হয়, ধরো 3 সপ্তাহ বা কিছু একটা সময়, আমার যদি মনে নাই আমি বলবো একটু পরে। তো তোমাকে ওইটা আচ্ছা এটা ধরো আসছে, তাহলে আমি একটু বলে দিই। হ্যাঁ, এই দেখো 3 সপ্তাহ আগে বলছে, যে 3 সপ্তাহ আগে এটা তোমাকে জমি ইরিগেশন দিতে হবে, ঠিক আছে? জমি ইরিগেশন দিতে হবে। কেন কেন দিতে হবে বলো? জমি যদি ইরিগেশন 3 সপ্তাহ আগে দাও, নর্মালি আমরা কালকে যদি জমিতে হাল চাষ করি, তাহলে আ- স্যার শোনো, আগের দিন আমি তাহলে নর্মালি ইরিগেশন দিই, আগের দিন পরের দিন জমি চাষ করলে আগের দিন ইরিগেশন দিই, তো পরের দিনে কিন্তু এটা 3 সপ্তাহ আগে দিতে হয়। যদি 3 সপ্তাহ আগে দেই তাহলে এই যে ওই সিডটা জার্মিনেট করবে, গমের বীজ পচে যাবে। জার্মিনেট করবে, করলে তার পরবর্তী যদি 3 সপ্তাহ পরে যদি আমি আবার পানি দিয়ে যখন জমিটা হাল চাষ করি, তাহলে এটা কি বাঁচবে নাকি মারা যাবে? না স্যার, মারা যাবে। মারা যাবে। সিড ভিতরে সিড যদি জমিতে সয়েলে থেকে থাকে, এটা কিন্তু পরবর্তীতে পানি পেলে বা এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি ফেভারেবল কন্ডিশন পায়, সেটা কিন্তু জার্মিনেট করবে। এখন আমি আগে যদি জার্মিনেট করে পরে হাল চাষ করে বা ধরো পাওয়ার টিলার বা ইয়া দিয়ে যদি প্লাউইং করে ফেলি, তাহলে কিন্তু ওইটা মারা যাবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এটা বলছে যদি করতে হয় ইন কেস সবকিছুতেই। এই তোমরা কি আমাকেই প্রশ্ন করতেছো নাকি অন্য স্যারদেরকে প্রশ্ন করো? স্যার সবাইকেই করি। এইভাবে করো নাকি? আমি তো জানি না আসলে। জি স্যার, এইভাবেই করা হয়। এই সবাই সবাই সব স্যার ম্যাডামকে করা হয় স্যার। সরাসরি করো না তো মনে হয়, খালি এইভাবেই মনে হয় ইয়ে করো না। কিছু কিছু স্যার আছে বলে যে আমাকে সবার শেষে কোশ্চেন করবো, এরকম বলে নাকি? ওইরকম আছে, আবার কিছু কিছু স্যারকে কোশ্চিন করাই যায় না স্যার। হ্যাঁ, এতদিন এই কথা এটাই তো আমি শুনতে পাচ্ছিলাম। আমিও তো ছাত্র ছিলাম কয়েকদিন আগে তোমাদের মতন, খুব বেশি বড় হয়নি তো। কয়েকদিন আগে তো আমিও তো জব্বরে মরে আড্ডা মারছি তোমাদের মতো, ঘুরছি। এটা তো রেস্টুরেন্ট ছিল না, খাওয়া দাওয়ার সুযোগ ছিল শুধু আমাদের প্রেস ক্লাব চিনো তোমরা ময়মনসিংহ এর? না স্যার, জি স্যার, জি স্যার, চিনি স্যার। জি স্যার চিনি। প্রেস ক্লাব তো ওই যে ধানসিঁড়ির অপোজিটে দোতলায়। শাপলা চত্বরের সাথে। জি স্যার, থেকে গোশত মরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুধু কাটলেট পাওয়া যায় ভালো, আর বিরিয়ানি এখনো 60 টাকা করে আছে অনলাইন, না? জি স্যার। জি ওইটা স্যার। ওইটা খুব মজা ছিল, আমরা ওইটা খাইতাম 2006 সালের দিকে, ওইটা আমাদের খুব পছন্দের ছিল। তখন রিক্সা ছাড়া কোনো বাহন ছিল না, রিক্সা 15 টাকা ছিল শহরে তখন যাওয়া 2006-07। আর এখন কি অবস্থা না? দেখো সোর্সেস অফ সিড, সরাসরি ক্লাস করলে এগুলো আলোচনা করতে ভালো লাগে, কিন্তু অনলাইনে ইজ ভেরি টাফ ইটস টু টাফ। দেখো সোর্স অফ সিড বলছে, এটা অলরেডি একবার বলছি, এটা অন্যান্য কিছু আছে যে প্লান্টিং স্টক বা যেটা সিড বলছে ইউজড ফর সিড প্রোডাকশন, বলছে মাস্ট বি ভ্যারাইটিলি পিওর এন্ড অফ নোন অরিজিন। এটা বলছে পিওর এবং অরিজিনটা জানতে হবে, এটাও অনেক সময় আমরা এটাতে দিই। তারপর দেখো টাইম, রেট এন্ড ডেপথ, মানে প্লান্টিং টাইম। এখন ধরো এটা আর বলতে যাচ্ছি না, তোমরা জানো, যদি আমার যে সময় আমার ধান লাগানোর কথা, এই যে এখন আমরা বোরো রাইস লাগাচ্ছি, এখন লাগানোর কথা, আমি যেটা না লাগাই 2 মাস পরে লাগাই, এটা কি ঠিক মতো ফলন আসবে? আসবে না। স্যার যদি রেটে করার কথা 120 কেজি পার হেক্টর, আমি যেখানে 220 কেজি দিলে আমার হবে, ওভারডোজ হয়ে যাবে, অথবা কম দিলে ফলন কম আসবে। ডেপথ, যে ডেপথে লাগানোর কথা সেটা না করে যদি আমি কম ডেপথে লাগাই বা বেশি ডেপথে লাগাই, তাও হবে না। তাহলে কি হবে বলছে যে এখানে কিছু কারণ বলছে যে যদি আমি কম বেশি করি, তাহলে এটা এই জিনিসগুলো যদি কম বেশি হয়ে যায়, তাহলে ফলনটা ভালো আসবে না। আসবে, ফলন খুবই কম আসবে, পোর ফলন আসবে, কোয়ালিটিও কম আসবে। এটা ডিটেলস লাইন টু লাইন পড়া দরকার নাই। এই রুগিংটা দেখো, রোগিং কি জানো তোমরা? রোগিং বানানটা দেখো। জানি। রোগিং হচ্ছে অফ টাইম প্ল্যান। অফ টাইম প্ল্যান হচ্ছে আনডিজারেবল। দেখতে মনে হয় যে আমি যেই ফলনটা করতেছি, যে ফসলটা, যে প্ল্যানটা সেম, কিন্তু এটা আসলে ওই ফলনটা না, একই ধরনের। তো এইগুলো কিন্তু করতে হবে, মানে রিমুভ করতে হবে জমি থেকে, ঠিক আছে? এগুলো রিমুভ করলে যে ফাইনালি তুমি মিক্সচার গুলো আসবে না। ধরো এইগুলো থাকলে, এই যে এটা কিন্তু উইড, নর্মালি এগুলো হচ্ছে উইড, যেগুলো অফ টাইপ প্লান্ট সেগুলোকে আমরা উইড হিসেবে কনসিডার করতেই পারি। কিন্তু এগুলো থেকে কিন্তু ফলনও আসবে, ফুলও আসবে, সিডও হয়,
কিন্তু তাহলে যদি এটা হয় তাহলে কিন্তু এটা মিক্সচার হয়ে যাবে। আমার যে পিওর আমি যে সিডটা মার্কেটে বিক্রি করতে যাচ্ছি এজ এ সিড, যখন আমি এগুলো সাথে থাকবে, যখন পরবর্তী বছরে যখন ফার্মাররা লাগাবে তখন দেখবে যে এটা থেকে এই সিড গুলো হচ্ছে, তখন তারা বলবে যে এই সিড তো ভালো না, এই কোম্পানি ভালো না, কোম্পানি কিন্তু মার খেয়ে যাবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একবার মার্কেটে যদি খারাপ হয়ে যায় এটা কিন্তু ওভারকাম করা ভেরি টাফ। তারপরে এই যেগুলো দেখো, এগুলো বলতে চাচ্ছি না, ইনসেক্ট পেস্ট এন্ড ডিজিজ ম্যানেজমেন্ট বলছে যে ডিজিজ ইনসেক্ট যদি প্লান্ট ইনফেস্টেড হয়ে যায় কোয়ালিটি সিড আসবে না। তারপরে যে ফার্টিলাইজার, ইরিগেশন, অন্যান্য যে প্র্যাকটিস আছে, কালচারাল প্র্যাকটিস আছে, সেটা অবশ্যই যে রিকমেন্ডেড দেওয়া আছে। ফার্টিলাইজারের প্রত্যেকটা ক্রপস এর জন্য কিন্তু রিকমেন্ডেড ফার্টিলাইজার আছে, প্রত্যেকটা ক্রপস এর জন্য কিন্তু কতবার ইরিগেশন দিতে হবে, কখন ইরিগেশন দিতে হবে, টাইম দেওয়া আছে। আচ্ছা, তোমাদের এই কোর্স গুলো যে কতটুকু ফার্টিলাইজার দিতে হবে, পানি কখন দিতে হবে, 20 দিন পরে দিতে হবে নাকি 35 দিন পরে দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের পড়ানো হবে। তোমাদের শুধু এখন জানিয়ে রাখো যে এগুলো দিতে হবে, এগুলো যেই যেই রিকমেন্ডেড ডোজ গুলো আছে সেটা ফলো করতে হবে। কিন্তু কতটুকু বা কখন এগুলো কিন্তু তোমাদের লেভেল 3-2 তে যে পড়াবো আমরা, লেভেল 3-2 মনে থাকবে, 3rd ইয়ারের 2nd সেমিস্টারে এইটাতে পড়াবো। আর এখন শুধু বেসিক পড়ানো হচ্ছে 1st সেমিস্টারে, এই যে 2nd সেমিস্টার 2nd লেভেল 2 তে যে আমরা উইড পড়াবো, শুধু উইডের উপরে ক্লাস নিব, অল্প কিন্তু খুবই কঠিন মনে হয় আমার কাছে, আমার পছন্দ না। যদি আমি উইডের লোক, এই শব্দ হচ্ছে কোথা থেকে জানি, শব্দ হচ্ছে, সুকান্ত মিউট কর। সুকান্ত বর্মন মিউট কর। কে জানি গান গাচ্ছে। সুকান্ত মিউট কর। আচ্ছা দেখো, এই যে রোটেশনটা বলছে, দেখো সেম ক্রপ ওয়াজ গ্রোন ইন প্রিভিয়াস সিজন যদি থাকে, নরমালি রুটেট করতে হবে। প্রতি বছর একই ক্রপ করলে হবে না, আগের বছর যে ক্রপ ছিল পরের বছর অন্য ক্রপ দিতে হবে, এটাকে রুটেট বলে, ক্রপ রোটেশন বলে। এটাও ডিটেলস পড়াবো লেভেল 4-এ যায়, মানে ফাইনালে রোটেশন পড়াবো তোমাদের। এগুলো করতে হবে। মনে করো সেম ক্রপ প্রতি বছর দিলে কিন্তু অনেক প্রবলেম হয়, যে পোকামাকড় একই ধরনের পোকামাকড় যদি একই ধরনের ফসল যদি পোকামাকড় পেয়ে থাকে তারা এখানে আবাস করে ফেলে। তুমি যদি একই বছর ধরো আমি ধান এই বছর লাগাইলাম, পরের বছর ধান লাগাইলাম, পরের বছর ধান লাগালাম, তাহলে কি হবে জানো, যে ধানের যে পোকাটা সে জানে যে এটা প্রতি বছর আসতে, সে কিন্তু আবাস করে ফেলবে। কিন্তু ধরো এই বছর ধান লাগালাম, পরের বছর গম দিলাম, তাহলে কি হবে, যে ধানের যে পোকাটা গমের থেকে কিন্তু সে সুইট করবে না, অনেক সময় সুইট করেই না, তখন সে কিন্তু থাকবে না, সে অন্য জায়গায় চলে যাবে। আবার গম দিলা, ধান দিলা, তখন কিন্তু আবার আসার আগে আবার গম দিলা। এইভাবে রোটেশন করতে হয়, এটা হচ্ছে এগ্রিকালচারের বেসিক, যে ক্রপ রোটেশন শুড বি ফলোড। কিন্তু যদি বলো স্যার, একটু আগে যে বললেন যে এই আর আগের বছরে যে জমিতে গম লাগানো ছিল পরের বছর ওই জমিতে ধান লাগানো যাবে না, এটা বলছিলাম স্যার? তাহলে দুইটা সিডের মিক্সচার হয়ে যেতে পারে। না, এটা তো বলছি, কিন্তু ওই যে বলছো যে এই দেখো যে লাইনটা ছিল আন্ডার স্পেশাল কেস, যদি করতেই হয়, তোমাকে একজন আমাকে প্রশ্ন করলা, কি করলা, যে স্যার যদি করতেই হয়, স্যার আমি করছিলাম। এই যে দেখো আন্ডার স্পেশাল কেস বলছে, এটা অবশ্যই ফলো করা যাবে না, বাট তোমার কৃষকের আছে 1 খণ্ড জমি, সেখানে তা করতেই হবে। তখন কি বলছে, যে আন্ডার স্পেশাল কেস, এই যে প্রশ্ন করছে শুনো, তখন কি করতে হয়, বলছে দেন ফিল্ড শুড বি ইরিগেটেড অ্যাট লিস্ট 3 উইকস বিফোর সোয়িং টু অ্যালাউ জার্মিনেশন। 3 সপ্তাহ আগে পানি দিয়ে ওই জমিটা ভিজায় রাখতে হবে, যদি করতেই হয়। তাতে কি হবে, যে গমের যে সিডটা ছিল সেটা জার্মিনেট করবে, করে সে শ্যাটার্ড হবে। তখন 3 সপ্তাহ পরে যখন আমি জমিটা আবার প্লাউইং করব, তখন ওই যে চারাটা হবে, জার্মিনেশন যে চারাটা হবে, সেটা গমের চারাটা মারা যাবে, তখন তুমি ওইখানে ধান করতে পারবে। কিন্তু তুমি সরাসরি যদি প্লাউইং করে পরে যদি ধান লাগানো শুরু করো, তাহলে কিন্তু গমের চারাও জার্মিনেট করবে, ধানের চারাও জার্মিনেট করবে, যেটা তোমার নর্মালি। এই ক্লিয়ার? ইয়েস স্যার। তুমি মানে পরেরটা শুনো না, যে একদিন প্রশ্ন করছিল আমাকে এইভাবে। আচ্ছা, তারপরে ইন্সপেকশন বলছে, দেখো ইন্সপেকশন কেন করে, রেগুলার ইন্সপেকশন যেতে হবে, যেহেতু তুমি এটা সিডের পারপাসে। ইন্সপেকশন গুলো কি কি বিষয় করতে হবে, যে আইসোলেশন ডিস্টেন্স ঠিক আছে কিনা, তারপরে অফ টাইপ প্লান্ট, যে রুগিং মানে অফ টাইপ প্লান্ট গুলো আছে কিনা, অন্যান্য ভ্যারাইটি গুলো আছে কিনা, বা উইড গুলো উইড বা ডিজিজ হয়েছে কিনা। তারপরে বলছে যে আরো ইন্সপেকশন করতে হবে, যে হারভেস্টিং এর সময়, ড্রাইং এর সময়, প্রসেসিং এর সময়, স্টোরেজের সময়, এগুলো করতে হবে, মানে রেগুলার ইন্সপেকশন করতে হবে। এখন দেখো হারভেস্টিং, প্রসেসিং, গ্রেডিং অফ সিড ক্রপ, মানে এগুলো করার সময় হারভেস্টিং, প্রসেসিং, এই দেখো 10:41 বাজে, হ্যাঁ একটু ওয়েট করো, স্টপ শেয়ার। আমি তোমাদের দিচ্ছি, কি জানি বলো এটাকে, অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি, কপি, তোমাদের চ্যাট বক্সে চলে যাও সবাই, তোমরা চ্যাট বক্স থেকে দেখো, ওইখানে নাম, আইডি আর সেকশন দেওয়া আছে, মানে লিঙ্কটা ক্রিয়েট করলেই পেয়ে যাবে চ্যাট বক্স এভরিওয়ান। এটা পূরণ করে দাও সবাই, এই ফর্মটা পূরণ করে আমাকে দিয়ে দাও।
এখানে যারা আছে সেটা পূরণ করো, নাম আইডি মনে সেকশন আছে, সেকশনটা এ বি সি ডি, তাই তো? চারটা না? জি স্যার। আচ্ছা হ্যাঁ, পূরণ করে শুরু করো এখন থেকে 10 মিনিট, 11:42 বাজে 11:52 পর্যন্ত। আমার কাছে কিন্তু টাইম চলে আসবে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং দেখো, এখন হারভেস্টিং, প্রসেসিং, গ্রেডিং অফ সিড ক্রপ। হারভেস্টিং হচ্ছে the last operation, field operation, last field operation. Harvesting is the last field operation. বলছে both time of harvest এবং method of harvest influence the quality. অবশ্যই তুমি হারভেস্টিং যদি আগে পিছে করো এবং মেথডটা যদি ঠিক না হয় তাহলে কোয়ালিটি অবশ্যই ডিগ্রেড করবে এবং কোয়ান্টিটিও ডিগ্রেড হবে। বলছে যে সাকসেস অফ সিড প্রোডাকশন লার্জলি ডিপেন্ডস অন টাইমলি হারভেস্ট অফ দ্য সিড ক্রপ। তুমি ম্যাচিউর হওয়ার আগে হারভেস্ট করলে, ম্যাচিউর হওয়ার পরে করলে কিন্তু সিডের ফলন কম আসবে। আচ্ছা, বড় করে দিই। দেখো টাইম অফ হারভেস্টটা কোথায় ইম্পর্টেন্ট বলছে, এটা গ্রেট ইম্পর্টেন্স। কেন বলছে যে অপটিমাম টাইম অফ হারভেস্ট, বলছে সিড যখন ফুললি ম্যাচিউর হবে। এখন যদি আর্লি হারভেস্টিং করো ইমেচিউর সিড পাওয়া যাবে, আর যদি ইমেচিউর সিড হয় তাহলে ওটার মধ্যে ময়েশ্চার কম হবে না বেশি হবে বলো তো? বেশি হবে। বেশি হবে, হাই ময়েশ্চার কন্টেন্ট করবে, কারণ শুকানো কম হয়। হারভেস্টিং মানে হচ্ছে সিডটা ধীরে ধীরে ড্রাইং এর দিকে যাচ্ছে। আমরা নর্মালি যে কোনো ক্রপসেরই আমরা হারভেস্টিং করি যখন ময়েশ্চারটা ধরো অ্যারাউন্ড ম্যাক্সিমাম 18% থাকে, 18%, 14 হলে অপটিমাম, আর 18 ম্যাক্সিমাম 18 হয়। এর বেশি হলে কিন্তু পানি বেশি থাকলে কিন্তু ওইটা হারভেস্ট করে কিন্তু পরবর্তী স্টোর করতে গেলে কিন্তু ব্যাপক প্রবলেম হবে। স্টোর করতে গেলে ইনসেক্ট, এখানে ফাঙ্গাস হবে, ইনসেক্ট হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আবার তুমি যদি আর্লি হারভেস্টিং করছো সমস্যা হবে, যদি লেট হারভেস্টিং করো, দেরি করে করো, তাহলে কি হবে? ড্যামেজ অফ সিড হবে, সিডটা ড্যামেজ হয়ে যাবে। তারপরে শ্যাটারিং হবে, মানে এটা চূর্ণ হয়ে যাবে, সিডটা ওপেন হয়ে যাবে, অনেক সময় প্লান্টটা পড়ে যায়। অনেক সময় যদি আর্লি লেট হারভেস্টিং বা পরবর্তীতে করো অনেক সময় গাছটা লজিং হয়ে যায়, পড়ে যায়। এইখানে উচ্চারণ হবে লজিং, LOD উচ্চারণ হবে না, লজিং মানে নুয়ে পড়া। ঠিক আছে, মেথড অফ হারভেস্টিংটা দেখো। আমার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রিতে হারভেস্টিং ইজ লার্জলি ডান বাই হ্যান্ড, মানে হাত দিয়ে কাটে। এটা কিন্তু নর্মাল, আমাদের দেশে ফার্মাররা কিন্তু হাত দিয়ে কাটে, কিন্তু এটা কিন্তু খারাপ না, ভালো। বলছে যে মে গিভ সাবসিকুয়েন্ট গুড কোয়ালিটি সিড, যদি তুমি এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে করো এবং হ্যান্ডেলড উইথ কেয়ার, ডিউ কেয়ার, ড্রাইং, কেয়ারিং, তুমি হাতে করতে পারো, এটা দিতে পারে ভালো ফসল, কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন এ মানে কি মিনিমাম কি বলে কেয়ার, তোমাকে কেয়ার রাখতে হবে হাত দিয়ে করার সময়। হাত দিয়ে কাটার সময় যদি ধুম দিয়ে ফালাই দাও জমিতে, এটা হবে না। কাঠটা সুন্দর করে রাখো তাহলে হবে। তারপর বলছে যদি মেকানিক্যালি করো অথবা কম্বাইন হারভেস্টার দিয়ে করো। এখন কম্বাইন হারভেস্টার দিয়ে কিন্তু ম্যাক্সিমাম করা হয় আমাদের ফিল্ডে। তোমরা কম্বাইন হারভেস্টার দেখছো? জি স্যার। ইয়েস স্যার। এটা একসাথে কাটে, এটা কাটে, তারপরে এটা জমি গাছ থেকে ধানের সিডটা বা অন্যান্য চারাগুলো সিডগুলো আলাদা করে, করার পর এটা ওইখানেই ঝাড়ে ওইখানে এটা প্রসেস আলাদা করে এটা বস্তার ভিতরে ভরে প্যাকেটিং করে বস্তাটা মুখটা অফ করে পরে ফেলে দেয়। এটা হচ্ছে একদম মানে কম্বাইন হারভেস্টার। তো যদি এটা করা হয়, মেকানিক্যালি করা হয়, অবশ্যই এটা মেনটেন করতে হবে। কারণ তুমি ধরো ওই যে মেকানিক্যালি ইনজুর হতে পারে, এটা যখন মেশিনে ঢুকবে অবশ্যই ইনজুর হওয়ার একটা প্রবলেম সম্ভাবনা থাকতে পারে। তো মেকানিক্যালি যদি ইনজুর না হয় সেটা ফলো করতে হবে। থ্রেশিং করতে হবে। দেখো থ্রেশিং হারভেস্টিং যদি হাত দিয়ে করা হয়, সিড শুড বি কেপ ভ্যারাইটি ওয়াইজ অন সেপারেট থ্রেশিং ফ্লোর। মানে যদি আমি ধানে অনেক সময় দেখো বোরোতে, এই যে এখন বোরো সিজন, আমি কি লাগাবো এখন জমিতে, অনেকে 28 ধান লাগায়, 29 লাগায়, অনেকে 89 ধান লাগায়। সব তো একই ভ্যারাইটি না, এগুলো কিন্তু ভিন্ন 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 ভ্যারাইটি। একই পাশাপাশি জমিতে একজনে 28 লাগালো, একজনে 29 লাগালো, মানে ভ্যারাইটি, একজনে 89, একজনে 58, এভাবে লাগালো। তো তুমি যখন হারভেস্টিং করবা এগুলো যেন শুড বি মানে কেপ্ট ভ্যারাইটি ওয়াইজ অন সেপারেট থ্রেশিং ফ্লোর। যখন আমরা থ্রেশিং করি আমরা কিন্তু নর্মালি হাত দিয়ে থ্রেশ করি, তোমরা দেখছো কিনা? হাত দিয়ে যখন থ্রেশ করি, যখন এটা বাড়ি দেওয়া হয় বা করা হয়, আলাদা করা হয়, তখন কিন্তু একটু দূরে ছুটে যায়, দূরে চলে যায়। মানে তোমরা তো ধান দেখছো বা তোমাদের তো হারভেস্ট করার কথা ছিল, তার আগে তোমাদের ইউনিভার্সিটি অফ হয়ে গেল। হারভেস্টের সময় তোমরা হাত দিয়ে যখন করবা একজনের সাথে আরেকজন মিক্স হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে ধানটা, চারা, সিড গুলো। তো এইগুলো যেন না হয়, এটা আলাদা সেপারেট রাখবা। তারপর থ্রেশিং ফ্লোরটা যেটা আমাদের থ্রেশ করা, সেটা অবশ্যই সিমেন্টেড হতে হবে অথবা ট্রিপল থাকতে হবে, মাটিতে থাকা যাবে না। মাটিতে বলছে যে থ্রেশিং শুড নেভার বি ডান অন কাঁচা
মাঠ বা যে কাঁচা মাটিতে বা প্লাস্টার মাটিতে। কারণ হচ্ছে কি, এটা যদি তুমি করো তাহলে বলছে যে সিড অ্যাবজর্ব ময়েশ্চার, ওই যে মাটিটা থাকে সেখান থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করবে, এবং যেটা কি হবে যদি ময়েশ্চার, আচ্ছা তুমি বলো তো, যদি সিডের মধ্যে ময়েশ্চার থাকে যখন তুমি এটা স্টক করবে, দেখো সিড জার্মিনেট করে ফেলছে, ধানের চারা গজায় যায়, দেখো এটা সিড জার্মিনেশন হয়ে যাবে, ভিগার কমে যাবে, তাহলে কি হবে সিড সয়েল মানে এটা হচ্ছে স্পয়েল হয়ে যাবে, মানে এটা সিডের অনেক সময় ফাঙ্গাস গ্রো করে, তো তো দেখবো যে সিডের গায়ে কালো কালো কি জানি লেগে থাকে, তো এটা হচ্ছে ফাঙ্গাস গ্রো করে এগুলো, তো এগুলো করা যাবে না, কাঁচা ইয়াতে করা যাবে না। আচ্ছা আমাকে বলো তো বিঘার কি আর সিড ভিগার আর বায়োবিলিটি কি বলো তো? স্যার ভিগার হচ্ছে স্যার সতেজতা, স্যার ভাইবিলিটি হচ্ছে স্যার জীবনী শক্তি, মানে আমাকে ওইটা বুঝায় বলো, মানে জিনিসটা কি, কোনটা কি বলতে পারবা? Vigor তোমাদের পড়ানো হয়েছে whether a seed alive or dead. কোনটা? সিড Vigor. ভিগার স্যার অ্যালাইভ, স্যার ভাইবিলিটি মানে হচ্ছে বীজটা স্যার জীবিত নাকি মৃত ওইটা স্যার বুঝায়। ভিগার হচ্ছে মানে সতেজতা, মানে কত তাড়াতাড়ি মানে ওইটা স্যার মানে ফলন দিবে স্যার। স্যার 100টা পিসের মধ্যে কয়টা বীজ একসাথে জন্মায় স্যার, এটা হচ্ছে ভিগর। উল্টা পাল্টা বলতেছে। স্যার ভিগার হচ্ছে বীজ যদি জীবিত থাকে কিন্তু তার হচ্ছে ইয়াটা কেমন আর কি, তার তেজ কেমন বা তার জার্মিনেটিং পাওয়ারটা কেমন, এটা হচ্ছে ভিগার বোঝায়। বিঘা, হ্যাঁ পাওয়ারটা, এটা এটা জার্মিনেট মানে যে শোনো, একটা সিড জার্মিনেট করলো কিনা, এটা এবিলিটি আছে কিনা সেটা কি? ভায়াবিলিটি। না 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 না, ভায়াবিলিটি হচ্ছে আচ্ছা আমার মাথা উল্টা লাগায় না, তোমরা বলো। আচ্ছা এটা তোমার আমার পড়ানোর কথা না, তারপরে আমি ধরতেছি কেন যে আমি জানি না। শোনো ভিগার কথাটা যখন আসবে সেটা হলো যে সিটটা তো অবশ্যই জার্মিনেট করবে একটা যে অ্যাবিলিটি গুলো, এবং সেটা কিন্তু নর্মাল হবে না, ফিল্ড কন্ডিশনে আন্ডার, ধরো ফিল্ড কন্ডিশন যেটা আমি ক্রিয়েট করবো, ধরো ল্যাবে একটা সিট জার্মিনেট যেভাবে করতে পারবে ফিল্ডে কিভাবে করতে পারবে? একই কন্ডিশন দুইটার, ল্যাবে আমি সিট দিলে কিন্তু জার্মিনেট করে ফেলবে, কারণ এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো ফেভারেবল, কিন্তু ফিল্ড কন্ডিশন কি একই? না স্যার। না, তো এটাই বলছে যে যখন একটা সিট যে প্রপার্টিজ বা কোয়ালিটি থাকবে এবং সেই কোয়ালিটির দ্বারা একটা সিট যখন এমার্জেন্স হবে, এমার্জেন্সটা কিন্তু ইউনিফর্ম হবে, একটা ভালো একটা কম না, সিটটা যখন ডেভেলপ করবে এবং ওই যে নর্মাল সিডলিংস আকারে ডেভেলপ করবে, নর্মাল সিডলিং হবে, সেটা অবশ্যই অ্যাবনর্মাল সিডলিং হবে না, এবং ওই আন্ডার এবং নর্মাল সিডলিংস হবে সেই কন্ডিশনে, আন্ডার কি হবে একটা ফিল্ড কন্ডিশনে হবে। এটা হচ্ছে সিড ভিগার, মানে হচ্ছে সিড ভিগারটা হচ্ছে 23, এটা শুধু ল্যাব কন্ডিশনেই হইলে হবে না, এটা অবশ্যই ফিল্ড কন্ডিশনে হতে হবে। আর ভায়াবিলিটি তো নর্মাল জিনিস, যে ভায়াবিলিটি কথাটা আমাদের দেখো, এবিলিটি ভায়াবিলিটি, ভায়াবল প্লাস এবিলিটি, মানে একটা সিড এবিলিটি টু জার্মিনেট, এটা হচ্ছে ভায়াবিলিটি, জার্মিনেশন করার এবিলিটি আছে কিনা, এটা ভায়াবিলিটি। আর তোমরা যে 100-র মধ্যে একটা কথা বলো না, 100-র মধ্যে কি একটা কথা বলো না? 100 না, ওটা 400 হবে। না না, 400 তো অন্য হিসাব, এটা জি স্যার, এটা অন্য হিসাব। 100তে হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতার কথা বললো। যেটা 100-র কথাটা বললা সেটা হলো যে একটা কথা তোমরা জানো কিনা, পিএলএস, তোমরা নাম শুনছো? পিএলএস পিওর লাইফ সিড বা রিয়েল ভ্যালু অফ সিড, প্লান্টিং ভ্যালু তোমাদের যেটা পড়ানো হয়েছে, এইটাও এখানে এই কথাটা আসবে আমার যতদূর মনে পড়ে। সেটা হলো যে পিএলএস বা পিওর লাইফ সিড বা প্লান্টিং ভ্যালু অফ সিড হচ্ছে সেইটা যেটা হলো যে ধরো একটা সিড লট আছে, সিড লটের মধ্যে কত পার্সেন্ট সিড তোমার হচ্ছে এটা কি বলে, Percentage of germination. না 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 না, কত পার্সেন্ট সিড ইজ পিওর, একটা সিড লটের মধ্যে কত পার্সেন্ট সিড ইজ পিওর, এবং ওই যে পিওর সিড আছে ওই পিওর সিডের মধ্যে কত পার্সেন্ট সিড ইজ ক্যাপেবল অফ প্রোডিউসিং নর্মাল সিডলিংস, সেটা হচ্ছে প্লান্টিং ভ্যালু। মানে ফার্স্ট জানতে হবে যে একটা সিড লট আছে, সেই সিড লটের মধ্যে কত পার্সেন্ট সিড ইজ পিওর সিড, মানে ইউনিফর্ম সিড, এবং ওই যে পিওর সিড যদি 90% বা 100%, 100-র মধ্যে যদি 98% পিওর সিড হয়, ওই 98-এর মধ্যে কত পার্সেন্ট সিড ইজ ক্যাপেবল অফ প্রোডিউসিং এ নর্মাল সিডলিং, সেটা হচ্ছে পিএলএস। ঠিক আছে? ইয়েস স্যার। এগুলো আমার পড়ানোর কথা না, এখন আমি জানি না সেটা। আচ্ছা স্যার এগুলা পড়ানো হয়েছে এখন। আচ্ছা,
তাহলে ভালোভাবে মনে রাখো। তারপর থ্রেশিং তো বলছি, থ্রেশিংটা করার সময় অবশ্যই করি না, এটা অবশ্যই এমন ভাবে করতে হবে যে মেকানিক্যাল, যদি তুমি হাত দিয়ে করো যাতে এটা না হয় মানে মিক্স, কারণ বাড়ি দেওয়ার সময় কিন্তু অন্য সিটির সাথে মিক্স হওয়ার পসিবিলিটি থাকে, সেটা যেন না হয়। এবং মেকানিক্যালি করলে মেকানিক্যাল মিক্সচার যেন না হয়, যেমন যে আমরা কম্বাইন হারভেস্টারে করি, সে কম্বাইন হারভেস্টারে কিন্তু থ্রেশিংও করা হয়, তো সেখানে যেন মেকানিক্যালি ইনজুর না হয়, এই কথাগুলো বলা আছে। যেমন ড্রাইং করছে, ড্রাইং দেখো বলছে যে হাই ময়েশ্চার থাকলে অবশ্যই এটা লো ময়েশ্চারে আনতে হবে বা শুকাইতে হবে, ড্রাইং করতে হবে। কেন দেখো কি বলছে, প্রিকশন গুলো দেখো, ইফ দ্য সিডস আর টু বি আর্টিফিশিয়ালি ড্রাইড দেন শুড বি সাপ্লাইড টু প্রসেসিং ইউনিট সোন আফটার হারভেস্টিং। বলছে হারভেস্টিং করার সাথে সাথে এটা প্রসেস, যেখানে তোমার আর্টিফিশিয়াল ড্রাই করো সেখানে দ্রুত পাঠাতে হবে। তারপরে বলছে ইফ প্রিলিমিনারি ড্রাইং ইজ টু বি ডান এট দ্য ফার্ম, যদি আমরা যেটা করি, বলছে যে দ্য সিড শুড বি ইভেনলি স্প্রেড ইন থিন লেয়ার্স আইদার অন পাক্কা ফ্লোর অথবা এটা উচ্চারণ দেখো, ট্রুপালিনস, এটা আমরা ত্রিফল নাম শুনছো, ত্রিফল, ওই যে নরমালি গরু জবাই করলে যে ত্রিফল ইউজ করি সেটা, কিন্তু কাঁচা মাটিতে দেওয়া যাবে না। এবং বলছে যে এভরি এফোর্ট শুড বি মেড টু অ্যাভয়েড মেকানিক্যাল মিক্সচার। তারপর দেখো স্টোরেজ অফ সিড, আমি দ্রুত, এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা থাকে, স্টোরেজটা একটু ইম্পর্টেন্ট। বলছে দ্য বেস্ট মেথড অফ স্টোরিং সিড ফর শর্ট পিরিয়ড ইজ স্যাক্স অর ব্যাগস। স্যাক্স অথবা ব্যাগ মানে বস্তা অথবা ব্যাগ বলে যেটাকে, অবশ্যই এটা নিট এন্ড ক্লিন থাকতে হবে। যদি না থাকে, যদি পুরাতন ব্যাগ থাকে, ওল্ড ব্যাগস থাকে, তাহলে কি বলতে বলছে যে এটা 2% ডিটিটি সলিউশনে এটা ইয়া করে তারপর শুকাতে হবে, তাহলে এটা একদম নতুনের মতো হয়ে যাবে, মানে ভিতরে কোনো জীবাণু থাকবে না। তারপরে বলছে এটা তো তোমরা জানো, ইচ এন্ড এভরি ব্যাগ শুড বি মার্কড কারেক্টলি, ঠিক মতো নামটা উপরে লিখবো যে এটা কোন ভ্যারাইটি, কোথা থেকে তৈরি করছো, এর জার্মিনেশন পার্সেন্টেজ কত, ভিগার পার্সেন্টেজ কত, তারপরে এটা ময়েশ্চার পার্সেন্টেজ কত, কোন সিজনের জন্য, এটা সবগুলো মার্ক করতে হয়, এটা তোমরা জানো। জমিতে তোমরা যদি কখনো সিড কিনে থাকো, যাদের বাসা গ্রামে আসো, কৃষিকাজ করো, আব্বা আমার সাথে মাঝে মাঝে বাজারে যাবা, তারা যখন দেখবা সিড কিনে, দেখবা ব্যাগের মধ্যে এখানে সুতা দিয়া ব্যাগের মুখটা অফ করা হয়, সেখানে একটা কাগজ থাকে, একটা কাগজ দিয়ে পরে যখন ইয়া করা হয়, মুখটা ইয়া করা হয়, ওই কাগজটা একটু পরে দেখবা, ওই কাগজের মধ্যে দেখবা যে কাগজের কালারটাও ভিন্ন ভিন্ন, একটা হলুদ, একটা সবুজ, একটা লাল, এটা একটা ইন্ডিকেট করে। কিন্তু তোমাদের এটা পড়ানো হবে, আমি পড়াবো না, আরেকজন পড়াবে, সিট সার্টিফিকেশন পড়াবে। ওই 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 কাগজের মধ্যে কি কি জিনিস থাকবে, ট্যাগের মধ্যে কি কি জিনিস থাকবে, ভ্যারাইটি, লোকেশন, এগুলো সব ওই, তোমরা যদি এখনো সুযোগ আছে, কেউ যদি গ্রামের বাজারে সিটের দোকান দেখো, ব্যাগের মাথা ব্যাগটা হাতে নিয়ে, যেটা যেখানে সুতা দিয়ে ব্যাগটা মুখটা মানে মুখটা অফ করে হয়, যে ট্যাগটা থাকবে, ট্যাগের মধ্যে জিনিসগুলো দেখো কি কি জিনিস দেওয়া আছে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তারপরে বলছে যে দ্য স্ট্যাক্স, মানে যে ব্যাগটা যে রাখবা, বস্তাটা, বলো স্যার 2% ডিজিটি সলিউশন ব্যবহার করার কারণটা আরেকবার একটু বলেন। এই যে বলছে যে দ্য ওল্ড ব্যাগস, আর যদি তোমার কাছে পুরাতন ব্যাগ থাকে, বস্তা যদি নতুন না হয়, যদি পুরাতন থাকে, তাহলে কি হবে যে এটা ওইটাতে ডুবায় রাখবা, ডুবানো রাখার পরে শুকাবা, ব্যাগটা শুকাবা, তারপরে এটা পুরাতন ব্যাগের মধ্যে কি থাকে, জীবাণু থাকে, ডিজিজ থাকে, তারপরে প্যাথোজেন থাকে, ফাঙ্গাস থাকে, কিন্তু জানো তো নাকি? জি স্যার। এটা দিলে ডিটিটি দিলে হয়তো মারা যাবে সবগুলো, একদম মানে ইয়া হয়ে যাবে, এটা কি বলে এটাকে, একদম ডিজিজ, ইনসেক্ট ডিজিজ ফ্রি হয়ে যাবে, ফাঙ্গাস ফ্রি হয়ে যাবে। তারপরে দেখো যেটা লাস্টে বলছিলাম যে স্ট্যাক্স, মানে যে ব্যাগগুলোতে সিট রাখার পরে যে রাখবা, যে বস্তাগুলো রাখবা, এটা অবশ্যই সরাসরি ফ্লোরে রাখবা না, এটা ওডেন প্যালেটে রাখবা, মানে কাঠের উপরে রাখবা, সরাসরি মাটিতে রাখবা না। তারপরে বলছে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, ডিডিটি তো এখন স্যার পুরো বিশ্বব্যাপী তো ব্র্যান্ড করা, তাহলে ওটা আমরা ইউজ করব কেন? আছে মার্কেটে আছে, এটা তো তুমি ইয়ারতে করতেছো না, এটা তো বস্তাতে করতেছো। ডিটিটি কি, এই ডিটিটি ব্যবহার করতে কিসের জন্য বলো তো আগে? মূলত তো মানে আগে স্যার ব্যবহার করতে যাতে কীটনাশক না হয় এই কারণে। হ্যাঁ কীটনাশক হিসেবে এটা ইয়া তো যেত, মানে যে ফলন চলে যেত, পরিবেশের জন্য তো হার্মফুল। তুমি যেটা করবা সেটা হলো ওই টিটিটি আগে আমরা ওই যে কীটনাশক হিসাবে মানে অনেক মানে ওপেন ফিল্ডে ব্যবহার করতাম, ওপেন ফিল্ডে। তখন দেখা গেল যে এটা গাছের মধ্যে আসতো, গ্রেনও আসতো, আমরা খেলে আমাদের প্রবলেম হতো। এটা ব্যান করা হয়েছিল, ব্যান করা হয়েছে, মাঠে ইউজ করা যাবে না, এটা মাঠে ফলনে ইউজ করা যাবে না। ডিটিটি তো অনেক ব্যবহার আছে অন্য জায়গায়, ডিটিটি একদম পৃথিবীতে বন্ধ করে দিয়েছে না, অন্য জায়গায় ইউজ করবা। ডিটিটি অনেক সময় তোমার তোমার অনেক সময় ইয়ের জন্য ব্যবহার করা হয়, এটা অনেক প্রসেস ভাবে তোমার অন্য কাজে ব্যবহার করা হয়। তুমি বস্তা এটা কিন করলে সমস্যা হবে না, তুমি বস্তাতে ডুবায়, তারপর 2% তো নট সো হাই ডোজেস। তারপর দেখো স্টোরেজ,
এই যে স্ট্যাকটা যে করবা যেখানে রাখবা সেটা যেন 3 থেকে 4 মিটারের উপরে না হয় সিরিয়ালসের জন্য, আর আদার ক্রপসের জন্য 3 মিটার উপরে যাতে না হয়। তারপরে বলছে যে মানুষ যেন পিপল শুড নট সিট অন দ্য সিট ব্যাগ, মানুষ যেন ব্যাগের উপরে, অনেক সময় বাজারে বিক্রি করতে গেলে দেখবো বস্তার উপরে মানুষ বসে আছে, এটা করা যাবে না। তারপরে বলছে যে সিট ব্যাগ শুড বি হ্যান্ডেল সাস টু কস্ট লিস্ট মেকানিজম, এটা হ্যান্ডেল করার সময় যেমন অনেক সময় দেখবা, এটা তোমরা দেখছো যখন আমরা সিট কিনে মার্কেট থেকে বাসা নিয়ে যাই, ট্রাকে করে নিয়ে যাই, দেখো ট্রাকের মধ্যে লোকজনগুলো এই বস্তাগুলো কিভাবে ফেলে দেয়, দেখো এটা মানে পাত্তাই দেয় না। এইগুলো করলে কিন্তু অনেক সময় সিটের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, এগুলো যত কম করা যায়। তারপর বলছে গোডাউন শুড বি ক্লিন, ড্রাই এন্ড কোল, যে গোডাউনে রাখবা সেটা অবশ্যই ড্রাই থাকতে হবে, কোল থাকতে হবে। স্যার প্রথম পয়েন্ট একটু বুঝে দেন। এই যে আমরা যে বস্তা একটার উপর একটা রাখি না, জি স্যার, গোডাউনে যখন রাখি আমরা কি বস্তা একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, তার এভাবে রাখি তো নাকি বস্তা? জি স্যার। এটা বলছে 3 থেকে 4 মিটারের উপরে যেন সিরিয়াল যে সমস্ত ক্রপসে সেই উচ্চতাটা যেন এর বেশি না হয়, বুঝছো? আর আচ্ছা স্যার, বুঝছি স্যার। ক্ষেত্রে 2.5 থেকে 3 মিটারের উপর যেন না হয়। বেশি হলে কি হবে, তোমাকে কিন্তু গোডাউনে রাখলে কিন্তু ওই যে কিছুদিন পর পর দেখো, লাস্ট লাইনটা দেখো, স্প্রে করতে হয়, পেস্টিসাইড এবং ফিউমিগেশন করতে হয়, ধোয়া দিয়ে গোডাউনে ধোয়া দিতে হয়, পোকামাকড় না হয়, এবং অনেক সময় স্প্রে করতে হয় বিভিন্ন ইনসেক্টিসাইড। তো যদি বেশি উচ্চতা হয়ে যায় তখন এটা মেইনটেনেন্স করা খুব টাফ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা 58 বাজে তোমাদের। এই যে আমি সিট গ্রেডিং থেকে নেক্সট ক্লাসে শুরু করবো, সিট গ্রেডিং থেকে। হ্যাঁ, সিট গ্রেডিং থেকে। এটা আর একটা স্লাইড ছিল, 2টা স্লাইড। আচ্ছা সমস্যা, 3টা স্লাইড। তাহলে নেক্সট ক্লাস আমি গ্রেডিং থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে আমাকে একটু মনে করাই দিবা, আমি আগামী রবিবারে ক্লাসে আসবো। রবিবারে ক্লাস কয়টা জানি তোমাদের? আমি রবিবারে 9টায় আসবো। সামনের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা, তারপরে সিটের প্রেজেন্ট স্ট্যাটাস আমি দেখাবো, তারপরে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিই সবাই না? জি স্যার। আচ্ছা দেখি কতজন দিছো? 279 জন দিছো। এতজন কি আমার ক্লাসে আসো নাকি? দেখি তোমরা কি অসৎ নাকি? 245 জন আসছো, কিন্তু 79 জন আসলো কিভাবে রে? স্যার অনেকের তো ডিসকানেক্ট হয়ে যায় স্যার, সেজন্য কনফিউশনে থাকে যে এত ডিসকানেক্ট হয় না এখনকার যুগে, এত ডিসকানেক্ট হয় না। ওইটা পূরণ করার জন্য কানেক্ট হয়, এটা পূরণ করার জন্য 275। শোনো, অসৎ হবা না, অসৎ হলে কিন্তু সারা জীবন এটার জন্য ভুগতে হবে।